থ্যাংক ইউ রাসেল ভাই। এটা হচ্ছে সিফাতের মামার কাহিনী। উনি 80 দশকের দিকের কাহিনী আর কি। জি। তো ওই সময় সিফাতের মামা তার মানে তার খালা বাড়িতে যাচ্ছিল, সেটাও ছিল বেশ আপনার মানে রিমোট এলাকাতে, এবং ওই জায়গায় যাতায়াত করার জন্য আসলে মানে মানে পায়ে চলার বা অন্য কিছুর পথ তেমন ছিল না, ভেঙে ভেঙে যেতে হতো। 3 চাক্কার ভ্যান অথবা গরুর গাড়ি এন্ড তারপরে নৌকা এরকম করে করে যেতে হতো। এন্ড এট দ্য এন্ড যেই গ্রামটা উনি যাওয়ার কথা সেটা হচ্ছে একদমই রিমোট এলাকা এবং নদী প্লাস খাল বিল দিয়ে ঘেরা এরকম একটা জায়গা। তো যাক, তো সিফাতের মামা যখন ওখানে যাচ্ছে, হ্যাঁ, তো যেতে যেতে উনি যে সময় লঞ্চ থেকে মেনলি নামে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ওখানে। জি। তো সন্ধ্যার পর উনি নামছে, লঞ্চ থেকে নেমে উনি হেঁটে হেঁটে খুঁজছে যে 3 চাকার ভ্যান বা গরুর গাড়ি তো রাতে সাধারণত খুব একটা পাওয়াই যায় না, তো 3 চাকার ভ্যান কি সন্ধ্যার পর কোথাও পাওয়া যায় কিনা। তো উনি খুঁজে দেখছে যে ওরকম নাই। তো উনি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে চিন্তা করলো যে ওনাদের হিসাবে এরকম যে ওনারা বলতো যে কত ক্রোশ রাস্তা আর কি, এরকম চিন্তা করতেছে হয়তো 20 মাইল বা 20 ক্রোশ এরকম চিন্তা করে একটা অ্যাসেসমেন্ট করে উনি চিন্তা করলো যে আমি রাতে হয়তো 12টা বা 1টা নাগাদ পৌঁছে যেতে পারবো ওই জায়গায়। ইনফ্যাক্ট মাঝখানে একটা খেয়া নদী পার হতে হবে, মানে নদীতে মাঝি, সেখানে যদি পায় আর কি, আর না পেলে আবার বিপদ কাজ, তাকে ওখানে আটকায় থাকতে হবে এরকম চিন্তা ভাবনা করে। দুর্গমী এলাকা। হ্যাঁ, আমি পার্সোনালি আমি নিজেও এরকম একটা গেছিলাম রাসেল ভাই। হ্যাঁ, তখন আমার নানা বেঁচে ছিলেন। আমার নানা আমাকে এরকম মানে সান্ত্বনা দেয়। হ্যাঁ, আমার নানা ডিফেন্স অডিটে ছিলেন, সুতরাং ওনার ওই আছে, স্ট্যামিনা ছিল। উনি আমাকে স্ট্যামিনা ছিল, উনি আমাকে মানে শুধু বলছে এই তো আরেকটু দূর বলতে বলতে উনি প্রায় আমাকে 10-12 মাইল হাঁটাইছে। আরো বেশি হতে পারে, আই ডোন্ট নো। সো এরকম জায়গা কিন্তু আছে রাসেল ভাই। হ্যাঁ, তো আমি যেখানকার কাহিনী বলছি, তো সেখানে উনি এরকম ওই সিফাতের মামা প্ল্যান করলো যে আমি এরকম একটা অ্যাসেসমেন্ট করে নিল যে রাত 12টা অবধি আমি যদি ওখানে পেয়ে যাই একটা খেয়া নৌকা, দেন আমি পার হয়ে যাব। আর ওনার একটাই ছিল যে ওখানে খেয়া নৌকা থাকে, এই কাজ অনেক জেলে আছে মাছ ধরে, এখন তাদেরকেও রিকোয়েস্ট করলে তারা পার করে দেয় নদীটা। আচ্ছা, তো এরকম চিন্তা করে উনি রওনা দিল। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে গ্রামের রাস্তায়, মানে রাতের বেলা আর কি, ইটস লাইক একটু গ্রীষ্মকাল তখন, মানে গরম পড়া শুরু করছে তখন, মানে বেশ বাতাস, দমকা বাতাস আছে, গাছপালা, বলতেছে যে বেশ ভালোই লাগতেছে ওনার কাছে। এবং উনি যেহেতু উনি একদম শহরের মানুষ না, তো ওনার কাছে এটা খুব একটা ব্যাপারই না। মানে আমরা হয়তো শহরের মানুষটা অনেকে একটু থ্রিলড মনে করি, সেরকম না, ওনার কাছে খুব এনজয়িং একটা ওয়েদার মনে হচ্ছে। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে 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 তো উনি মনে করতে পারছে না কত দূর বা কতটা সময় উনি পার করছে ওখানে। হ্যাঁ, এরকম করতে করতে হাঁটতে 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 একটা জায়গায় যায়, যেখানে গেছে সেখানে হচ্ছে যে রাস্তার দুপাশে আর কিছু নাই, লাইক আপনার ক্ষেত টাইপের। হ্যাঁ, এবং মাঝখানে হচ্ছে রাস্তা, এবং রাস্তাটার মধ্যে চাঁদের আলো পড়ে জায়গাটা হচ্ছে মনে হচ্ছে একটা সাদা ফিতার মতো। আচ্ছা, মোস্ট প্রবাবলি ওখানে আপনার কাজ করে গেছে কেউ, আপনার ওই বালি দিয়ে হয়তো ওই যে নির্মাণ কাজ করে না, এরকম বালি ফেলে গেছে আর কি। তো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে চাঁদের আলো পড়াতে। আচ্ছা, তো উনি হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে, এবং এত দূরের এটা একটা বলছে যে একটা কাইন্ড অফ লাইক একটা ইসের মতো হয়ে যায়, এটা আপনার একটা মরিচিকার মতো কাইন্ড অফ, রাতের বেলাও বলে একটা মোহ সৃষ্টি হয় এরকম। তো হেঁটে যাচ্ছে, যেহেতু রাস্তার শেষ দেখতে পাচ্ছে না উনি, হ্যাঁ, শুধু যত যাচ্ছে সাদা। তো এরকম মোহ যখন লেগে গেছে, একটা পর্যায়ে উনি যে দেখে যে রাস্তার মধ্যে ওই সাদার মধ্যে কালো একটা কি দাঁড়ানো, এবং যে কালো দাঁড়ায় আছে সেটা ইস লাইক বিন্দুর মতো লাগতেছে দূরে। তো ওইটা দেখে উনি বলছে কি জিনিস, সাদার মধ্যে এরকম কালো, হঠাৎ তখন মোহটা কাটছে। তো হেঁটে যাচ্ছে যাচ্ছে দেখে বড় হতে 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 একটা মানুষের মতো সাইজ, মানে এক মানুষ সমান সাইজ। আরো যখন কাছে আসছে তখন দেখছে যে একটা মানুষ ওখানে দাঁড়ানো, ঠিক রাস্তার মাঝখানে দাঁড়ানো। তো ওইটা দেখে প্রথম তার গায়ে একটু কাটা দিছে যে এরকম নিশুতি এবং কোনো জায়গায় কোনো শব্দ নাই, একটু মানে বেশ রিমোট গ্রাম, তো ওখানে মানুষ ঘুমাই যায় এরকম সময়। কতক্ষণ পার হয়েছে ওনার কাউন্ট নাই, বাট চারিদিক শুধু নিস্তব্ধ, ঝিঝি পোকার শব্দ এরকম, মানে যে কোনো ওই যে পোকা থাকে কিছু, ওগুলোর শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আর অনেকক্ষণ পর পর ওই যে শিয়াল টাইপের কিছু ডাকতেছে এরকম আর কি। তো উনি হেঁটে যখন কাছে গেছে, যে দেখে যে ওই এরকম আর কি আপনার মানুষ, তো উনি গায়ে কাটা দিছে।
তো উনি মানে চাঁদের আলোতে তো আসলে মানুষের পুরো জিনিসটাও বোঝা যাচ্ছে না, আর মানে পুরো পূর্ণিমাও না যে একদম স্পষ্ট দেখা যায়। তো উনি জিজ্ঞেস করছে আপনি কে কে রাস্তার মাঝখান দাঁড়ায় আছেন কেন, রাস্তা ব্লক করছেন কেন, এরকম বলতেছে আর কি। আচ্ছা, তখন সে বলতেছে যে আমি একটু বিপদে পড়ছি, একটু আসেন আমার সাথে, এখানে মানুষ নাই, একটু আসেন। তো সে কিছু কোথায় আসবো, কি ব্যাপার, বলতেছে যে একটু আসেন। তো উনি বলছে কি ডাকাত নাকি নাকি, বলতে দেখেন আপনি কি ব্যাপার, আমি কোথায় যাবো আপনার সাথে, মানুষ বিপদে পড়ছি, আমার বাসায় মানুষ মারা গেছে, আমি এই লোক পাইতেছি না, আপনি একটু আসেন, একটু আসেন। অনেক তাকে এভাবে রিকোয়েস্ট করতেছে, কিন্তু রিকোয়েস্টের মধ্যেও যে খুব মানে কাছে মানে খুব মানুষে একটা রিকোয়েস্টের মধ্যে কিন্তু আমরা অনেক হয়ে যাই, মানে অনেক মানে আমাদের নিজের ইমোশনটা প্রকাশ করি, এরকম কোন ইমোশন প্রকাশ কিন্তু হচ্ছে না তার। উনিও রাতের বেলা এরকম একটা সিচুয়েশনে, কোনো বাতি নাই, কোনো লণ্ঠন নাই, কার হাতে কিছু নাই, একটা জায়গায় শুনে একটু থতমত খেয়ে গেছে। আচ্ছা, এনিওয়েজ তারপরে এক সময় উনি রিকোয়েস্টে চিন্তা করে একটা মানুষ রিকোয়েস্ট করতেছে, এরকম মানুষ মারা গেছে, কেউ নাই, কি ব্যাপার কি, আমি যদি একটু হেল্প করতে পারি সমস্যাটা কি। তো উনি হেঁটে হেঁটে লোকটার সাথে যায়, দেখে লোকটা আর একটু সামনে যায়, ওনার সামনেই আসছে, হেঁটে সামনে যে একটা মানে ডান দিকে এরকম মোড় নিয়ে নেমে যায় নিচু জায়গায়, যে দেখে একটা বাসা, মানে বাসা একটা আপনার ওই এরকম ঘর টাইপের, সেই ঘরটার মধ্যে মানে বেশ ভিতর থেকে কোনো আলো আসতেছে না। আচ্ছা, এখন তার মধ্যে একটাই হয় যে মানুষ মারা গেছে, কান্নার শব্দ, তখন চিন্তা করলো যে না কান্নার শব্দ বা থাকবে কেমনে, সেই তো বলতেছে মানুষ নাই বাসায় কোনো। রাইট, হ্যাঁ, তো উনি ঢুকে একটা এরকম বেড়ার মতো দরজা দিয়ে ঢুকে ভিতরে, ঢোকার পর যে দেখে যে ঠিক ওই বাসার যে উঠানের পাশে হচ্ছে আপনার বারান্দার পাশে একটা চোখের মতো জায়গায় একটা মনে হচ্ছে কিছু শুয়ে আছে, উপরে একটা কাপড় দিয়ে ঢাকা। আচ্ছা, তো উনি বলতেছে যে এখানে কি হয়েছে, মানুষ মারা গেছে, আপনি আমাকে ডেকে আনছেন, কে মানে কেউ নাই, এটাই কি লাশ? বলতেছে হ্যাঁ এটাই লাশ, আপনি এখানে থাকেন, আমি মানুষ নিয়ে আসি আরো। তখন উনি বুঝছে যে উনি বলছে আচ্ছা বেশ লজিক্যাল কজ, হয়তো ওই লোকটা লাশ রেখে যেতেই চাচ্ছে না, রাইট, হ্যাঁ এর জন্য হয়তো আমাকে ডাকছে, যাক আমি একটু বসে, আমি তো টায়ার্ডও হয়ে গেছি। তো উনি বসছে, ওই লোক ওনাকে রেখে চলে গেছে, হেঁটে বেরিয়ে গেছে। তো উনি অনেকক্ষণ বসে ক্লান্ত লাগতেছে, শরীরটা একটু খুব পিপাসা লাগছে, পানি পিপাসা লাগছে। এখন উনি পানি কিভাবে পাবেন, এখন নিজে তো বাসা, আরেকজনের অপরিচিত বাসা, সেখানে ঢুকতেও পারতেছেন না। তো উনি মানে খুব মানে উসখুস করতেছে কি করবে। এখন পানির পিপাসা এমন পর্যায়ে লাগছে যে ওনার মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে মানে তৃষ্ণায়। তো হেঁটে একটু সামনে গেছে, যে দেখে যে এখানে কোনো টিউবওয়েল বা কিছু আছে নাকি, কিচ্ছু নাই। তো পাশে দেখছে একটা রান্নাঘরের মতো জায়গা, কুড়ে ঘর টাইপের, অন্ধকার, ভেতরে কোনো আলো নাই। তো উনি ওখানে যে ঢুকতে গেছে যে এখানে কিছু পাই কিনা। তো ভিতর থেকে দেখে একটা মেয়েলি কণ্ঠ বলতেছে তাকে যে তিয়াস লাগছে নাকি, মানে পিপাসা লেগেছে। তো উনি এটা শুনে না, গায়ের লোম দাঁড়ায় গেছে পুরো, যে মানে মানে কেউ নাই বাসায়, একটা মেয়ে কণ্ঠ বলতেছে তিয়াস লাগছে। তো পরবর্তীতে উনি মনে করছে আচ্ছা হতে পারে যে হয়তো বাসায় মেয়ে আছে দেখে তারা ওটা মনে করেনি কিছু। উনি বলছে হ্যাঁ আমার একটু পানি দেন, আমি পানি খাবো, আমি খুব পিপাসা লাগছে, একটু পানি দেন। তো দেখছে যে একটা মানে মেয়েলি হাত, চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে অন্ধকার যেহেতু, একটা এরকম গ্লাসে করে এরকম মানে ইসের মতো আর কি, মাটির মতো একটা গ্লাসে তাকে পানি দিচ্ছে আর কি। তো উনি ওইটা নিয়ে উনি খেয়ে ওইটা ফেরত দিয়ে দিচ্ছে। উনি দেখছে গ্লাসটা আবার মানে নিয়ে গেছে, হাতটা মানুষটা আর কি ভিতরে নিয়ে গেছে। তো উনি চিন্তা করতেছে যেটা তারপরে ওখান থেকে দেখতেছে ওই মেয়েটা বলতেছে ওই পাশ থেকে যে আপনি কিছু খাবেন, মানে গ্রামের কিছু খাবেন নাকি। তো সে বলতেছে যে না আমি এখন কিছু খাবো না, আমার খিদা নাই, বসে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, উনি বসে আছেন বসে। তো এরকম তো আর সময় পার হয় না আসল ভাই, অনেকক্ষণ হয়ে গেছে। এখন একটু পরে উনি ফিল করতেছে যে উনি যেখানে বসে আছে, যে মূল বাসাটার বারান্দায় বসে আছে, ওখানে বাসার মধ্যে কেউ কাঁদতেছে, মানে মেয়েলি খুব মানে ফুপায় কাঁদতেছে। এন্ড কান্নাটা খুবই মানে ওনার কাছে মানে খুব খারাপ লাগা শুরু করছে, মানে একটা মানে বিতৃষ্ণার মতো লাগা শুরু করছে, যে মানে সহ্য করা যাচ্ছে না, নার্ভে লাগতেছে। তো উনি জোরে বলছে যে আপনারা একটু যে কাঁদতেছেন কান্না বন্ধ করেন প্লিজ, মানে এখানে বসতে পারতেছি না আপনাদের কান্নার ইসে। তারপর উনি ওখান থেকে উঠে গেছে, দেখে যে মানে ওটা থামে না। উনি হেঁটে যে ওই রান্নাঘর যেটা ছিল, রান্নাঘরের পাশে যে দাঁড়ায় আছে, চিন্তা করছে ওটা দূরে থাকি। তো ওখান থেকে শুনতেছে ওই ভিতর থেকে ওনার ঠিক উনি যেখানে দাঁড়াইছে তার বেড়ার ওই পাশ থেকে বলতেছে আপনি জানেন এখানে অনেক কষ্টে একজন গলায় দড়ি নিছে, অনেক কষ্ট পেয়ে গলায় দড়ি নিছে, হ্যাঁ
অনেক কষ্ট তার মনে, এরকম বলতেছে। তো উনি এটা শুনতেও আগ্রহ বোধ করেনি। তো অনেকক্ষণ বসে থাকার পরে ওই লোক আবার ব্যাক করছে, যে লোক, সে বলতেছে যে আমি কাউরে পাই নাই, আপনি আমার সাথে একটু লাশটা নিয়ে চলেন সামনে, ঠিক আছে, লাশটা নিয়ে চলেন। তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, মানে এইখানে এরকম বসে থাকার থেকে এটা বেটার এখান থেকে। তো ও বলছে যে আপনি লাশ কেমনে নিবেন? তো সে বলছে যে আমি এই চোখের এই পাশ ধরি, আপনি ওই পাশ ধরেন। বলছে তারপর কি করবেন? ওই যে নদীর পাড়ে নিয়ে, ওই পাড়ে নিয়ে যাবো, ওখানে নিয়ে আমরা এটার সৎকার করবো, আমার মানুষ আছে আরো পরিচিত। ঠিক আছে চলেন, নিয়ে চলেন। তো ওই লোক সহ ওই লোক চোখের এক পাশ ধরছে আর উনি এক পাশ ধরছে। তো দেখছে বেশ ভারী লাশ নিয়ে হাঁটতেছে। তো উনি জিজ্ঞেস করতেছে লাশ এটা কি, মানে আপনার কি হয়? তো বলতেছে যে আমার বোন। ওই লোক বলতেছে আমার বোন, সে গলায় দড়ি নিয়ে মারা গেছে। দড়ি নিয়ে মারা গেছে, এই করছিল, মানে একজন, মানে আরেক ধর্মের লোকের সাথে প্রেম করছিল। ওই লোক হচ্ছে যা বলতেছে, সে বলতেছে যে তারা হচ্ছে হিন্দু আর কি। তো বলতেছে যে আমরা সনাতন ধর্মের লোক, আর সে আরেক ধর্মের প্রেম করছে, আমরা এটা মানতে পারবো না, সে গলায় দড়ি নিছে। তো যাই হোক এইভাবে করে তাকে নিয়ে গেছে, নিয়ে যে আপনার ওই নদীর পাড়ে ওখানে নিয়ে আসছে। ওখানে যে দেখে কোনো মাঝি নাই, কিন্তু নৌকা আছে কয়েকটা। তো ওই লোক বলছে যেটা আমি উঠায় নিয়ে যাব, আপনার চিন্তা করা লাগবে না, আপনি আমার সাথে ধরে একটু উঠান এখানে। তো সে ওই চকিটারে নিয়ে ওই নৌকার মধ্যে রাখছে। জায়গা একদমই কম, কনজাস্টেড একটা জায়গা, নাই। তো উঠছে, ওঠার পরে ওই নৌকার মধ্যে বসছে। ওই লোক ওই পাশে বসছে, উনি এই পাশে বসছে, এবং নৌকাটা দাঁড় দিয়ে ঠেলে ঠেলে ওই লোকটা যাওয়া শুরু করছে। এখন যখন যাচ্ছে, নদীর মাঝামাঝি জায়গায় চলে আসছে, এবং বেশ আপনার দেখা যাচ্ছে যে বাতাস আছে। তো ওই লোকটা বলতেছে আপনার আমি একটা কথা কই, আমি এখন চলে যাবো আপনার কাছে, আপনার সামনের থেকে আমি চলে যাবো। তো আমার সামনে থেকে চলে যাবো মানে উনি কি ফাইজলামি, আমার সামনে চলে যাবো মানে ওই যে আপনার একটা কাহিনী শুনাইতে আসছিলাম, এই কাহিনীটা শুনে যান। আমার বোন গলায় দড়ি নিয়ে মারা গেছে, আমিও গলায় দড়ি নিয়ে মারা গেছি। সে নিজেই বলছে। বইলা সে কি করছে, ধাক্কা দিয়ে ওই লাশটাকে শুদ্ধ ফেলে দিছে পানিতে, এবং সে নিজেও পানিতে লাফ দিয়ে পড়ে গেছে। এখন ওই যে সিফাতের মামা যিনি ছিলেন, সে খুব বেকুবের মতো বসেছিল অনেকক্ষণ নৌকার মধ্যে, মানে প্রচন্ড ভয়ও পাইছে, এবং উনি কিছুই মিলাইতে পারতেছিল না হিসাব যে ঘটনাটা কি ঘটছে। এবং উনি তখন কিন্তু মাঝ নদীতে, এবং তিনি কিছু ওই হিসাব না মিলাইতে পেরে অনেকক্ষণ বসে থেকে উনি নৌকাটাকে ওই যে দাঁড় ফেলে রেখে গেছে, ওই দাঁড় দিয়ে ঠেলে 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 পাড়ে নিছে। পাড়ে নিয়ে ওই পারে গেছে। ওই পারে যে উনি প্রচন্ড, মানে ভয় তো ছিলই ওনার ভিতরে, ওনার মনে হচ্ছে কেউ ওনাকে ফলো করতেছে। এরকম করে হেঁটে 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 এক সময় উনি ওই জায়গা পার হয়ে আসছে, এসে ওই বাড়িতে নিজেদের যে খালা বাড়ি যেখানে আসছে ওখানে এসে উনি অনেক ডাকাডাকি করার পর উঠছে। ওঠার পর ওই বলছে আর কি তার খালাকে যে এরকম এরকম আমার একটা ঘটনা হয়েছে। পুরো বলতে পারেনি, বলছে রাস্তায় সমস্যা হয়েছে। তো উনি রাতের বেলায় তাকে পানি উঠাই দিছে কুয়ার থেকে, গোসল টোসল করে ওনাকে ফ্রেশ হতে দিছে। তো উনি বলছে যে ওনার ভয়ে বেশ মানে শরীর খারাপ করে ফেলছিল। তো ওনার খালার বলে যে এরকম তো গ্রামে দড়ি দেওয়ার কেস আছে এরকম, এবং ওইখানেই আছে ওই পাশে, যেরকম এক মেয়ে এরকম মারা গেছিল, তার ভাইও পরে মারা যায়, এবং এদেরকে অনেকে দেখে, প্রায় দেখে যে এরা মানুষরাই করে। তো গ্রামের ওইখানকার মানুষের বিশ্বাস ছিল তারা, যেটা যে আত্মা এসে, মানে অতৃপ্ত আত্মা মানুষকে মানে এরকম বদার করে আর কি, এটা গ্রামের মানুষের বিশ্বাস ছিল। তো এটাই ছিল সিফাতের মামার কাহিনী। এটা হচ্ছে গিয়ে যে আসাদ আঙ্কেলের কাহিনী। উনি মানে আমাদের মানে টিচার ছিলেন আর কি সময়। তো ওনার সময়কার কাহিনী, এবং অনেকদিন আগে ওটা বলেছিলেন। তো ওনার সাথে কয়েকদিন আগে দেখা হয়, আবার মনে পড়লো আর কি কাহিনীটা আর কি। যেটা হচ্ছে যে উনি যখন নাকি আপনার ইসের থেকে পড়াশোনা শেষ করেন, উনি একটা চাকরি পান, দ্যাট ইজ ওয়াজ দ্য এডুকেশন বোর্ডে আর কি, এবং ওনাকে ট্রান্সফার করা হয় ঢাকার বাইরের একটা জায়গায়। আচ্ছা। এবং উনি ওই ঢাকার বাইরে চাকরিতে জয়েন করার জন্য উনি ওই জায়গায় যান, এবং বেশ মানে যে জায়গায় যে পৌঁছান সেটা বেশ রিমোট এলাকা, এবং সেখানে আপনার মানে খুব একটা ফ্যাসিলিটি খুব বেশি কিছু নাই, এবং সন্ধ্যার পরে ওখানে ইলেকট্রিসিটি থাকে না। মানে বাজার যে এলাকাটা সেইখানে কারেন্ট আছে, বাট বাকি যে জায়গাটা সেখানে মানে ইলেকট্রিসিটির কোনো সাপ্লাই ছিল না সে সময়। তো
ওনাদেরকে বোঝানো হয়, উনি দেখা করেন ওখানকার চেয়ারম্যানের সাথে এন্ড এভরিথিং। তারপর ওনাদের যে এডুকেশন যে যিনি কন্ট্রোল করেন ওখানে ডিসি বা সামথিং অফিস, সেখান থেকে ওনাদের বলা হয় যে থাকার জায়গাটা, থাকার জায়গাটা হচ্ছে একটা পুরানো জমিদার বাড়ি, যেটা পরে সব পরবর্তীতে সরকার অ্যাকুয়ার করে নিয়েছে, এবং ওখানে সব ইরা থাকে আর কি, আপনার যে টিচার অ্যান্ড ওই এডুকেশন কার্যক্রমে যারা আছে ওই কলেজের, তারা ওখানে থাকে। তো ওনাকে নিয়ে যায়, পৌঁছায় দেয় ওখানকার একজন সেই বাড়িতে। ইটস লাইক এ কোয়ার্টার টাইপের। আচ্ছা, অনেক মানুষজন ওখানে থাকে এবং বিশাল, উনি বলেছে যে বাড়িটা মানে বিশাল একটা বাড়ি, এবং ওটার বাড়ির যে চৌহদ্দি আর কি, যে বাউন্ডারি, সে বাউন্ডারির ভিতর ঢুকলে পরে বেশ ফাঁকা জায়গা, এবং সেখানে বিশাল ঝাঁকড়া গাছ, এবং গাছের সাথে আপনার এই ঝুড়ি নেমে গেছে নিচে, আর তারপরে একটা জায়গা আছে ভাঙাচোরা ফোয়ারা আছে, এবং যেগুলো নাকি সাধারণত একটা জমিদার বাড়িতে থাকে, যেই আচ্ছা, বিলাসী জিনিসগুলো সেখানে সবই আছে। রাইট। এবং সেরকম করে উনি যখন মূল যে জায়গাটা থাকতে হয় সেটা বেশ আপনার জরাজীর্ণ অবস্থা। তো ওখানে যান, উনি যে কথা বলেন যে ওনাকে জেনে নিয়ে আসছেন এখানে, সেটা হচ্ছে কলেজের একজন মানে দারোয়ান টাইপের আর কি। তো তার সাথে কথা বলেন যে আমার সাথে এখানে কে আছে, বলে আর কে কে থাকছে, বলে স্যার থাকার জন্য তো অনেকে এলোকেট করা হয়েছে জায়গাটা, কিন্তু সবাই কিন্তু থাকে না স্যার, আপনাকে কিন্তু বেশিরভাগ সময় একাই থাকতে হবে। আচ্ছা। তো বলতেছে কেন আমাকে একাই কেন থাকতে হবে, বলতেছে একাই থাকতে হবে কারণ ওনারা যারা আছে টিচাররা, ওনারা বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে পরিবার নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকতেছে বা অন্য কোথাও চলে গেছে, এখানে তো দেখে এখানে পরিবার নিয়ে থাকার অবস্থা নেই, আলাদা কামরা তো দেখতেছি, বলে আছে আলাদা কামরা আছে, বাট ওনারা থাকেন না। আচ্ছা। তো শুনে উনি বেশ একটু হন যে আমাকে এত বড় থাকতে হবে, মানে এরকম একটা বড় জায়গা এবং পুরানো বেশ জরাজীর্ণ জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ি শুনলেই মানুষের একটু মানে ভয় ভয় লাগে আর কি। তো যাই হোক, তো উনি ওখানে উঠেন জিনিসপত্র নিয়ে, ফার্স্টের দিনটা উনি ওখানে কাটান, সারাদিন চলে যায়। বলে দুপুরের পর ওনার বেশ ভালো লাগা শুরু করে, বিকালের দিকে বেশ সুন্দর বাতাস বইতেছে, হ্যাঁ, এবং মানে গাছেরই, এবং খুব একটা মানুষজন উনি দেখেন না ওইখানে, যে হাঁটা চলা করে এরকম মানুষও নাই। আচ্ছা। বলে যে বিকালের দিকে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা দূরে খেলাধুলা করছে, বাট পরের দিকে বিকাল যখন পড়ে আসতেছে কোনো মানুষ নাই, হঠাৎ করে পুরো নীরব হয়ে গেল। তো যখন সন্ধ্যা হয়েছে, শুনতেছে উনি যে প্রচন্ড যে পাখি, অনেক পাখি এবং কাক ওই যে গাছটার মধ্যে মানে খুব মানে ডাকাডাকি করতেছে, ভয়ঙ্কর রকমের ডাকাডাকি, মানে ইটস লাইক কাইন্ড অফ অ্যাবনর্মাল টাইপ অফ ডাকাডাকি, যেটা নাকি সাধারণত আমরা শুনি না, লাইক মানে কিছু একটা মানে সামথিং লাইক দ্যাট। এর মধ্যে কাকের ডাকের মধ্যে একটা ডাক খুব মানে কর্কশ, সেটা বললো যে ওইটা হচ্ছে দাঁড় কাক। দাঁড় কাক? দাঁড় কাক ডাকতেছে, এবং বলতেছে যে দাঁড় কাকের ডাকটা শুনে ওনার কাছে গা শিরশির শিরশির করতেছে, কেমন জানি। তো ওনাকে যে থাকতে দেওয়া হয়েছে নিচতলায় একটা রুমের সামনে একটা বারান্দার মতো আছে ছোট। তো ওই সময় জাস্ট সন্ধ্যা হয়ে আসার আগেই ওই দপ্তরি বা যে নাকি আর কি দারোয়ান, সে আসছে, এসে বলতেছে যে স্যার আপনাকে এই যে আপনার যে ল্যাম্প দিয়ে গেলাম, এটা আপনি জ্বালায় নিয়েন, হ্যাঁ ম্যাচ আছে, আর প্রয়োজনে যদি আপনার মোমবাতি লাগে এটা আপনি অমুক জায়গায় পাবেন, এই ড্রয়ারের মধ্যে মোমবাতি আছে। আর এই আপনার একটা বলি যে এখন কিন্তু আপনি যে আজকে উঠতেছেন, আজকে কিন্তু আপনার সাথে কেউ নাই। আচ্ছা। এবং সম্ভবত 2-3 দিন কেউ থাকবে না, তারপরে এখানে অমুক একজন আরেকজন আছে, বলতেছে যে উনিও একা সিঙ্গেল, উনি হয়তো আসবে, তো উনি আপনার 2-3টা রুম পরে থাকবে আর কি। আর স্যার রাত্রেবেলা আপনি এখানে মানে চলাফেরা করেন না খুব একটা, সাপ খোপের উপদ্রব আছে, ইসের উপদ্রব আছে, রাত্রে খুব একটা আগেই সাবধান করে দিলেন। তো উনি বলতেছে দপ্তরিকে, কেন রাত্রে চলাফেরা করলে কি তোমরা কি এখানে দাও না, কার্বলিক অ্যাসিড ট্যাসিড দাও না, সাপ থাকলে তো সাপ তো আসবে না। তো অ্যাসিড যেহেতু তোমাদের সরকারি একটা বা মানে কলেজের একটা সরকারি হোক বা যেটা হোক আর কি, তোমাদের যেহেতু একটা মানে এটা একটা কলেজের থাকার জায়গা মানে অংশ, তোমরা তো এখানে কার্বলিক অ্যাসিড দিবে, তোমরা দায়িত্ব পালন করো না। আমি কিন্তু যদি এরকম পাই আমি কিন্তু লিখবো, আর ভালো কাজ করলে তোমরা আমার কাছে বকশিস পাবা, এই সেই বলে টলে আর কি সে বলছে। তো বলছে স্যার যেটাই হোক আপনি রাত্রে খুব একটা চলাফেরা করেন না এখানে। এই তো ওনাকে বালতিতে পানি টানি সব দিয়ে রেডি করে দিয়ে ওই লোক চলে গেছে। তো প্রথম দিন রাত উনি বলল যে আমি ওখানে জ্বালাইছি, ওই যে আপনার ওই হরিকল ওই ল্যাম্প, ওনাদের যে লণ্ঠন দিছে আর কি, তো লণ্ঠনটা জ্বালাইছি, জ্বালায় আমি আমার মতো সবকিছু গুছায় গুছায় রাখতেছি। খুব প্রাচীন মানে জায়গা, এবং মানে বেশ বড়, মানে ছাদের উচ্চতায় প্রায় 15 ফিটের উপরে হবে, মানে উপরে এখন তো সব 9 ফিটের ছাদ, যে ওরকম 15 ফিটের উপরে ছাদ, উঁচা উঁচা ছাদ এবং চারিদিকে। তো রুমটার মধ্যে উনি থাকলো, উনি ওখানে যে লাগোয়া ওইটার সাথেই আবার লাগোয়া বাথরুম ছিল, সেটাও দেখছি, সেটাও বলছে মোটামুটি বেশ ভালোই এবং বেশ বড়। তো থাকলো, রাতের বেলা বলতেছে যে
পরিবেশটা কেমন জানি একটু আরো হয়ে গেল, মানে আরো কোয়াইট। হ্যাঁ, মানে ঝিঝি পোকা ডাকতেছিল বলে একসময় ঝিঝি পোকাও চুপ হয়ে গেল, কোনোই নাই। তো ঘুমায় গেছে উনি। এক সময় উনি ঘুমের মধ্যে শুনতেছে কারা জানি, মনে হচ্ছে ওখানে ওই বাসার যে বারান্দা ওখানে মানে কথাবার্তা বলতেছে। মানে মানুষের কথাবার্তা শুনলে যেরকম মনে হয়, হঠাৎ মানে অগোছালো কথাবার্তা, অগোছালো কথাবার্তা, মানে ছেলের গলা আর কি, পুরুষেরই গলা, মানে এইটা ওইটা বলতেছে। তুমি বলছো কি রাতের বেলা কি এখানে ইটস লাইক কেউ একজন এখানে কোনো একটা অনুষ্ঠান করতে আসছে বা সামথিং। আচ্ছা, হয় না যে অনুষ্ঠান করলে আমরা যেমন ধরেন একটা ওই যে মানুষজন বসে থাকে, দড়ি দিয়ে কিছু বাঁধবে, কিছু চেয়ার সাজাবে, এরকম আর কি। তো উনি মনে করলো এখানে কি এরকম কিছু হয় নাকি রাতে। তো উনি উঠলো, উঠে বিছানা থেকে উঠে চিন্তা করলো যে আমি একটু একই সাথে ফ্রেশ হই আর দেখি কি ব্যাপারটা কি। তো উনি গেল বাথরুমে, গেল বাথরুম থেকে এসে তখন শুনতেছে শব্দ আছে, ঠিক জানালার কাছে গেছে। জানালার কাছে যে রাসেল ভাই জানালার যে ফাঁকা ফাঁকা ছিল কাঠের এরকম, ওটাতে তাকায় থাকে, কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, পুরাই কোয়াইট হয়ে গেছে। ইটস লাইক একই রকম কোয়াইট, মানে থমথম একদম নীরবতা। ওনার কাছে মনে হয় বেশ অবাক লাগলো যে এটা ঘটনাটা কি, এরকম কেন হলো। হ্যাঁ, এবং ঠিক যখন উনি এটা ভাবছে তখন ওনার মনে হলো যে ওনার যে বিছানার পাশে জানালা পাশ দিয়ে সট করে মানুষজন যাচ্ছে কয়েকজন। তো উনি একটু থতমত খেয়ে উনি ভাবলো যে আসলে এটা আসি, এটা মানুষ, একটু ভূতের ভয় তো পাইছি, প্লাস চিন্তা করলো যে মানুষও তো হতে পারে, আবার চোর টোরও হতে পারে, হয়তো কেউ আসে না এখানে। উনি চুপচাপ শুয়ে পড়ছে রাতের বেলা। আচ্ছা, যাক, ওনার প্রথম রাত পার হলো এবং উনি প্রথম রাতটা আসলে এনজয় করছে। আদারদের ওই শব্দ, উনি বললো যে এটা বেশ ভালোই ছিল। উনি খুব মজার মানুষ, কিন্তু উনি বলছে যে আমি অ্যাকচুয়ালি মানে এনজয় করছি, একটু অ্যাডভেঞ্চারাস লাগছে আমার কাছে। আবার তো এই অ্যাডভেঞ্চার থেকে উনি ওই সেকেন্ড রাতে ওই যখন ইটি করে দিছে, ওনার গল্পের বই পড়ার অভ্যাস ছিল মাসুদ রানা, এই মাসুদ রানা পোয়েটারে আরো বেশি উনি মানে খুব এনার্জাইজ হয়ে রাতের বেলা উনি ওই দিন রুমের দরজা খুলে রাতের বেলা বাইরে গেছে বারান্দায়। আচ্ছা, তো বারান্দায় যে উনি সুন্দর করে রুমের ভিতরে একটা মোড়া ছিল, মোড়া নিয়ে বসে আছে। হ্যাঁ, মোড়া নিয়ে বসে অনেক রাত হয়ে গেছে। ওনার ধূমপান অভ্যাস ছিল, ধূমপান করছে। করতে করতে একসময় মনে হলো যে না, ঠান্ডাটা একটু বাড়তেছে, মানে ওই সময়টা শীত পড়ি অবস্থা আর কি, ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, এখন রুমের মধ্যে চলে যাওয়া ভালো, বা আমি একটা চাদর নিয়ে আসি। তো রুমে গেল, যে উনি যে একটা শাল ছিল, শাল গায়ে জড়ায় উনি বাইরে আসছে। তো বাইরে যখন আসছে তখন দেখতেছে হঠাৎ করে মনে হচ্ছে যে গাছের ফাঁক দিয়ে ফোকর দিয়ে কুয়াশা বেড়ে যাচ্ছে, পুরো জায়গাটা মনে হয় কুয়াশায় ছেয়ে গেল, মানে খুব অল্প সময়ের মধ্যে মানে কুয়াশা ভেসে এসে পুরো জায়গাটাকে ছেয়ে ফেললো। এবং তখন মনে হচ্ছে ওনার যে মাথার উপরে যে জায়গাটা, যে জায়গাতে উনি বসেছিল বারান্দা, তার উপরে বারান্দাতে খট 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 শব্দ। ইটস লাইক মানে যদি পুলিশ বা কোন আর্মি এরকম কোন বাহিনী যদি পায় বুট পরে কোথাও হাঁটা চলা করে, সেরকম ওই সিঁড়ি দিয়ে উঠে ওখানে উঠে যাচ্ছে। আচ্ছা, তো উনি খুব আস্তে 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 হেঁটে 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 ওখানে গেছেন। তো যে উনি সিঁড়ির কাছে কাউকে পান নাই, সিঁড়ি দিয়ে আস্তে 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 উঠছে, উনি নিজেও পা টিপে টিপে উঠছে। উঠে দেখতেছে সিঁড়ির যে শেষ প্রান্তটা ধোঁয়াশা, একই সাথে কুয়াশাও আছে বাইরের প্রচন্ড, ওইখানে মনে হচ্ছে কে কথা বলতেছে, গম করে কথা বলতেছে এবং করতেছে এরকম। তো কিছু দেখা যাচ্ছে না। তো উনি আস্তে আস্তে করছে কি, ওই যে দেয়ালের সাথে ঘেসে 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 যাচ্ছে। তো যখন যাচ্ছে তখন হঠাৎ করে উনি কাছ থেকে শুনতেছে যে লাইক আপনার এই ভাষায় কথা, মানে উর্দু ভাষা, পাকিস্তানি ভাষায় কথা বলতেছে, মানে পাকিস্তানি ইন্ডিয়ান, মানে আর হিন্দি উর্দু এরকম একটা ভাষা। এরকম কি কথা ধমক দিচ্ছে কাকে, ইটস লাইক মানে কিয়া বলতে হো বা এরকম কিছু একটা, সামথিং লাইক দ্যাট। তো উনি শুনে আরো কাছে গেছে কি ব্যাপার। এবং যখন নাকি মোটামুটি উনি শব্দের খুব কাছাকাছি সোর্সের কাছে চলে আসছে, তখন উনি মানে দেখতেছে যে আবছা একটা অন্ধকারের মধ্যে যে একজন মানুষ এর মতো একটা অবয়ব, আর পাশে আরো দুইজন লম্বা লম্বা অবয়ব, পাশে তারা কিছু বলতেছে কাউকে। আচ্ছা, সামথিং লাইক দ্যাট। তো এটা দেখে উনি মানে চিন্তা করলো কি ঘটনাটা কি। এই সময় ওনার হাতের সাথে পাশের যে দরজা ছিল, ওই দরজার যে একটা তালা মারা, তালাটা খট করে শব্দ মানে লেগে গেছে, হঠাৎ করে শব্দ হয়েছে। শব্দ হওয়ার সাথে সাথেই একটা দমকা বাতাস অনুভব করছে উনি ওনার কানে কাছ দিয়ে, আর মনে হলো কয়েকটা হাসির শব্দ। হাসিটা ইটস লাইক ছেলেও না মেলিও না, আচ্ছা, খুব উদ্ভট ভাষার রাসেল ভাই। ইটস লাইক আমরা অনেক সময় মানে হরর মুভিতে এই ধরনের হাসি শুনে থাকি, ইটস লাইক পজেসড মানুষের এরকম হাসির শব্দ শুনছে। এবং সাথে সাথে ওনার মাথাটা কেমন ঘুরে উঠছে, মাথা চক্কর দিয়ে উঠছে,
এবং উনি কোনো মতে নিজেকে ধাতস্থ করে দাঁড়ায় উনি দেখতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো উনি কিভাবে হেঁটে ওনার রুমে আসছে ই ডাজন্ট নো, এবং ওনার জ্বর এসে যায়, প্রচন্ড জ্বর আসে। এই আতঙ্ক বা ভয় থেকে হয়তো প্রচন্ড জ্বর আসে। উনি রাতের বেলায় বুঝতে পারে যে ওনার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। জি। উনি তখন প্যারাসিটামল ট্যাবলেট খুঁজে ওনার ইসের থেকে বের করে খায়, খেয়ে শুয়ে থাকে। কোনো মতো ওনার ই নাই। পরে ওনার অনেকদিন ঠিক মতো ওনার চেতনা ঠিক মতো ফেরেনি। কয়েকদিনই উনি এরকম জ্বরের মধ্যে এরকম প্রলাব্যকে কাটাইছিলেন। তারপর নাকি ওনাকে ওখানে আর ছিল না। ওনার যখন পুরোপুরি সুস্থ ফিল করে, উনি যখন চোখ মেলতেন তখন উনি দেখতেন যে মানুষজন ওনার আশেপাশে আছে, পরিচিত জনরা। তো পরবর্তীতে উনি শোনেন যে ওনাকে বাড়িতে নিয়ে আসছে। উনি যখন পুরোপুরি একটু সুস্থ হন তাকে বাড়িতে নিয়ে আসছে ওনাকে, ওনাদের যে দেশের বাড়ি ছিল ডিস্ট্রিক্টে ওখানে। এবং উনি তখন শুনে যে উনি নাকি ওনাকে পাইছিল ওরা ওই রুমের মধ্যেই সকালবেলা অসুস্থ অবস্থা, গায়ে অসম্ভব জ্বর। যদি ওই সময় পানিপট্টি বা এরকম না দিয়ে জ্বর কমানো না যেত, হাসপাতালে না নিত, তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। পরে ওনাকে ওই অবস্থা থেকে ওনার ফ্যামিলি ওনাদের বাসায় নিয়ে আসছিল। সো উনি আর ওখানে ওই পরে আর জয়েনই করে নাই। অন্য কোথাও থাকবে কি না করবে উনি আর জয়েনই করেনি। পরবর্তীতে উনি ঢাকায় চলে আসে, এসে অন্য প্রফেশন ওই টিচিং এরই অন্য এসে চলে যান আর কি। আমি যে কাহিনীটা এখন বলবো এটা মেজবা ভাইয়ের কাহিনী। উনি একজন পেশা একজন চিকিৎসক। উনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, হ্যাঁ, তারপর এখন বাংলাদেশে প্র্যাকটিস করছেন। সঙ্গত কারণে ওনার হসপিটালের নাম বললাম না আমি কোথায় আছেন উনি, এবং উনি একজন প্রফেসর আর কি। যাই হোক, আমি কাহিনীটা বলি। এটা হচ্ছে ওনার ইয়াং এজের কাহিনী, যখন উনি এমনি জাস্ট মেডিকেল ডাক্তার হয়ে জয়েন করেছিলেন আর কি তখনকার সময়। ওনার সাথে ওনার ওয়াইফ যে ভাবি, উনিও ছিলেন আপনার একই পেশায় ছিলেন। উনি তখন ডাক্তারি পাশ করে উনি তখন চলে যান সরকারি একটা সরকারি ইসে জয়েন করেন আর কি, মেডিকেল টিমে। এবং ওনার পোস্টিং ছিল তখন কক্সবাজারের আশেপাশে কোনো একটা জায়গায়। এবং মেজবা ভাই ছিলেন তখন ঢাকায়, এবং উনি থাকতেন ভাবির সাথে, প্রায় ডিটাচ থাকতে হতো এই কারণে, পেশার কারণে। তো একদিন যেটা হলো যে উনি তখন সময় হচ্ছে আপনার একটা নিম্নচাপ হয়েছে আর কি সাগরে। এই নিম্নচাপের সময় ভাবির কাছ থেকে উনি মেসেজ পান যে ওখানে আছেন, এবং ঝড়টা সম্ভবত এটা নিম্নচাপটা মেবি একটা হ্যারিকেন আসতে পারে, এবং মোস্ট প্রবাবলি ওই অঞ্চলে আঘাত করতে পারে মেবি। তো এরকম একটা কাহিনী শুনে নিম্নচাপ তো অনেক ভয়ঙ্কর। তো ওনারা যেহেতু নিউলি ম্যারিড ছিলেন এবং ওনাদের দুজনের বেশ একটা লং টাইম ফ্রেন্ডশিপ ছিল, তারপর বিয়ে করানোটা খুব অ্যাটাচড একজন একজনের প্রতি। তো ওই সময়টা মোবাইলের যুগ না, সুতরাং তাদের মধ্যে কমিউনিকেশনটা খুব বেশি স্ট্রং হয়নি আর কি। তো উনি শুনতে পেয়ে উনি খুব টেন্সড ছিল আর কি। এই কি ঝড় বৃষ্টি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোথাও আছে, এবং খুব টেন্সড অবস্থায় ছিল। তো ওনার মন সবসময় ভাবির কাছে পড়ে থাকতো। তাই এরকম একটা সময় কি হয় যে ঝড় বৃষ্টি বেশ বাড়ে আর কি, বাড়ে। তো ওনার ইচ্ছা হয় যে উনি চলে যাবেন ভাবির কাছে। তো যেরকম ভাবে চিন্তা করেছেন উনি ওই গাড়ি নিয়ে রওনা দেন আর কি। তো ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যান ড্রাইভ করে, খুব নর্মালি। হালকা বৃষ্টি ছিল তখন। এই অবস্থায় উনি চলে যান ঢাকা থেকে চিটাগং। এবং নিম্নচাপ হলে যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে বৃষ্টিটা কিন্তু একসাথে আসে না, ঝিরঝির করে পড়তে থাকে। তো এরকম অবস্থা হয় যখন চিটাগং থেকে উনি যায়, তখন অলরেডি ধরেন উনি রওনা দিয়েছিলেন দিনের বেলায় আর কি, দুপুরের দিকে বা সামথিং। তো যখন কক্সবাজারের দিকে যাওয়া শুরু করেন তখন অলরেডি রাত হয়ে গেছে, অন্ধকার। তো উনি ড্রাইভ করে যাচ্ছেন। তো বলছে যে বৃষ্টির তোড়টাও একটু বেশি বেড়ে গেছে তখন, লাইক গাস্টি উইন্ডের সাথে আসতেছে পানিগুলো। তো এরকম একটা অবস্থা আবার থেমে যায়, আবার চলতেছে। তো বলতেছে যে একটা সময় বেশ গভীর রাত হয়ে গেছে রাস্তার মধ্যে। তো যাচ্ছে তো যে জায়গাটা উনি গেছে রাস্তায়, সেই জায়গাটা বলে আশেপাশে কোনো দোকানপাট কিছু নাই। দুই পাশে মনে হচ্ছে যে লাইক খোলা মাঠের মতো, কিন্তু গাছগাছালি আছে, একটু জঙ্গল টাইপের। তো এরকম একটা জায়গায় ওনার গাড়িটা হঠাৎ করে কাশি দেয়, লাইক ইঞ্জিনটা এসে 2-3 বার ঝাঁকি দিয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো উনি ইগনিশন দেয়, গাড়ি আবার স্টার্ট হয়, আবার যায়, আবার একটু পর কাশি দিয়ে বন্ধ হয়ে যায়। এক্সকিউজ মি। এবং একবার গাড়ি বন্ধ হয়, আর উনি বারবার ইগনিশন দিচ্ছেন, গাড়ি স্টার্ট হয় না। এবং বারবার ইগনিশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে ব্যাটারিও হচ্ছে। তো উনি খুব হয়ে যায়। তো উনি গাড়ি স্টপ করে চিন্তা করে যে নামবো কিনা। বৃষ্টি তো হচ্ছে, লাইট টাইট সব নিভিয়ে দিয়েছে গাড়ির ভেতরে। এবং এই কারণে যেটা হচ্ছে যে গাড়ির ভিতরে জাস্ট আপনার ফগি হয়ে যাচ্ছে, গ্লাস ঘেমে যাচ্ছে। তো উনি চিন্তা করে বসে থাকার তো মানে নেই, গাড়িটা আমি এখন আগে সরাতে হবে, কারণ রাতের বেলা যদি হঠাৎ করে বাস ট্রাক কিছু একটা আসে সমস্যা হবে। তো উনি কোনো চিন্তা ভাবনা না করে রাস্তায় বেরোতে হবে, গাড়ি ঠেলে অ্যাটলিস্ট রাস্তার পাশে আগে রাখতে হবে। তো উনি নামে।
নেমে অনেক কষ্টে এক হাতে স্টিয়ারিং ধরে এক হাতে রাস্তার মানে এই ধরে ঠেলে 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 গাড়িটাকে জাস্ট পাশে নামায় রাস্তার সব শোল্ডারে নামায় দেয় রাস্তা নামায় উনি ওখানে গাড়ির ভিতরে আবার ঢুকে দেখে পুরাই ভিজে গেছে এবং চিন্তা করতে থাকে যে এখন কি করবেন, বসে থেকে কিছু হবে বা সামনে কি কোনো গ্যাস স্টেশন আছে, বাংলাদেশে তো পেট্রোল পাম্প পাওয়া খুব কঠিন, ওই সময় নেভিগেশনও ছিল না, যে ম্যাপ ট্যাপও ছিল না গুগল কোথায় কি আছে। যাই হোক উনি এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পড়ে, নেমে গাড়িটাকে লক করে হাঁটা শুরু করে। তো যখন হাঁটতেছে রাসেল ভাই বেশ খানিকটা মেন রোড রাস্তা ধরেই হাঁটতেছে উনি, হাঁটতে তো অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ওনার মনে হয় যে ঝোপের মধ্যে কি জানি একটা বেশ মনে হচ্ছে যে ঝোপটাকে আলোড়ন করতেছে। এই পর্যায়ে উনি দেখে যে 2-3টা হাতির মতো বের হয়ে রাস্তায় আসছে এবং ওইটা দেখে উনি বেশ ভয় পেয়ে করে কি যে হাতিগুলার মানে থেমে যায় এবং হাতিগুলা ওনার উপস্থিতি বুঝে ফেলে অন্তরে এবং মানে ইটস লাইক চার্জ করার মতো না, কিন্তু হাতিগুলো ওনার দিকে আসে। উনি করে কি ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে মানে দিক বিদিক শূন্য দৌড় দেয়, প্রচন্ড ভয় পেয়ে যায়। ও শহরে মানুষ এগুলোর সাথে নিউ স্টোন আর হাতি চার্জ করলে অনেক ভয়ঙ্কর ব্যাপার। তো দৌড়াইতে নিয়ে মানে খুব মানে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। একটা জায়গায় উনি পৌঁছায়, ওই জায়গায় যদি একটা বিশাল একটা গাছের মতো, গাছটা বেশ আপনার ছড়ায় আছে বিশাল, এবং গাছের নিচে উনি পিছনে হাতি জাতি কিছু দেখেন না। তো ওখানে দেখেন যে একটু আলোর মতো আছে, কি ব্যাপার আলো আগুন, একটু ভয় পায়, আবার চিন্তা করে কেউ আছে নাকি। তো ওইখানে যে দেখে যে একটা মানুষ বসা, মানুষটা হচ্ছে আগুন একটা জ্বালাইছে গাছের নিচে, বৃষ্টির পানি এরকম পড়তেছে না ওই জায়গাটায়, একটা মানে হলুদ গেরুয়া টাইপের একটা পরা, এই মানুষটার শীর্ণ শরীর, পুরা হাড় জিরজিরে শরীর, চুলটাকে মানে একটা জটের মতো করে বাঁধা পিছনে বসে আছে। তো উনি যখন যায় ওনাকে বলে যে কাছে আয়, তো কাছে আয় যখন বলে উনি দেখে যে এরকম একটা হাড় জিরজিরে মানুষের কণ্ঠস্বর এত হাস্কি, এত মানে মানে এত বেস গলায় থাকার কথা না, মনে হচ্ছে বুকের ভেতর থেকে বেস বেরোচ্ছে, এইভাবে ওনাকে বলে কাছে আয়। তো উনি একটু ততমতো খেয়ে যায়, তো উনি কাছে যায়, হেঁটে যায় সামনে, যে বলে যে আপনি কে, কি অবস্থা? তো বলে আমার কথা শুনে কাজ নাই, তুই এখানে আসছিস কি জন্য? তো উনি বলতেছে যে আমি তো রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি তুই তুই করে বলতেছেন কেন? তখন বলতেছে যে আমি তুই তুই করে বলতেছি না, এই টাকাটা আমার, এই মানে এই এলাকায় টেরিটরি আমার, হ্যাঁ তুই যেখানে আসছিস তুই তো এখানে অনেক রকম সমস্যায় পড়বি এবং সমস্যাটা আমি তোকে তৈরি করবো, কারণ তোকে এখানে পাঠানো হয়েছে, হ্যাঁ আমি অনেকদিন এখানে আটকায় আছি, আমাকে এখান থেকে মুক্ত করার জন্য। তো উনি বলে তোমাকে মুক্ত করার জন্য একটু থতমত খায় এবং আগুনটা আস্তে আস্তে নিভু হচ্ছে, তখন লোকটার সামনে যে একটা আগুনের মতো আছে এবং এক পর্যায়ে দেখে যে দমকা বাতাসে আগুনটা নিভে যায়। তো নিভে যায় আগুনের যে ছাই থেকে জাস্ট লোকটার চেহারা বা আবহাওয়া একটু দেখতে পারতেছে সেরকম না, ওনার বেশ ভয় লাগা শুরু করে। আবার এমন একটা অবস্থা দাঁড়ায় যে উনি ওখান থেকে নড়তেও পারতেছে না, লাইক ওনার ফিট গুলা পা মাটির সাথে সিল্ড হয়ে গেছে এরকম। তো ওনাকে বলতে থাকে এবং ওনার কিন্তু মন থেকে তখনও কোনো মানে দোয়া দুরুদ টাইপের কিছু আসে নাই, কারণ উনি এই জিনিসগুলো নিয়ে চর্চা কখনো করতেন না। তো উনি বসে আছে, ওই লোকটা বলতেছে যে আমাকে এখানে অনেকদিন ধরে আটকায় রাখা হয়েছে, হ্যাঁ এই যে গাছ দেখছিস, গাছ থেকে এত কদম দূরে আমার কঙ্কাল আছে, তুই এই কঙ্কাল উঠাবি তারপর তো এখান থেকে ছাড়া পাবি, এর আগে পাবি না। আচ্ছা, এরকম একটা বলে। তো উনি থতমত খেয়ে প্রচন্ড ভয় পেয়ে উনি মানে বাকরুদ্ধ হয়ে যায় এবং মনের মধ্যে মানে আপনার তার ভিতরে শিরশির করতে থাকে এবং সে একটু কয়েকবার যখন গ্লেন্স করে মানে চোখ মানে বুঝে খুলে, তখন দেখে যে লোকটাও নাই ওখানে এবং উনি খুব মানে বলার মতো না এরকম একটা ভয় পায়, বাট নড়তেও পারতেছে না। তো এই পর্যায়ে যেটা হয় রাসেল ভাই, উনি হঠাৎ করে ওনার নিজের চিন্তাটা করে যে আমি এখানে আটকে আছি, আমাকে কে বাঁচাবে? তখন উনি সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করেন, হ্যাঁ মনের অজান্তে, এবং যতটুকু যা পারে উনি মানে লাইক দোয়া পড়ার চিন্তা ভাবনা সেটা ওনার মনের মধ্যে আসে এবং আসার পরে উনি কিছুটা পড়ে যতটুকু পারে এবং মনে হয় যে ওনার হঠাৎ করে কোথা থেকে সাহস ফিরে আসছে এবং উনি ওই জায়গা থেকে ঝেড়ে একটা দৌড় দেয়। এই বৃষ্টি বাদলা মারায় পুরা দৌড়াতে থাকে উনি আবার সেই মেন রাস্তায় এসে পড়ে এবং রাস্তা ধরেও দৌড়াতে থাকে এবং দৌড়ায় এক পর্যায়ে যে উনি সামনে যেয়ে দেখে একটা বন্ধ পেট্রোল পাম্প, যেটা বন্ধ আছে, কি লাইট টাইট নাই, ওখানে যে উনি ওই গেটের মধ্যে দূর দাঁড় কিলাইতে থাকে। তো পাশ থেকে দেখা যাচ্ছে মানুষজন কিছু বের হয়, দুজন কি হয়েছে, কে আপনি? বলছে যে এরকম আমার গাড়ি আটকে আছে, এরকম কাহিনী। তো তারা বলে বসেন, ভিতরে বসতে দেয়। তো বলে যে আমি এরকম এখান থেকে আসছি। বলে আরে বাপরা, আপনি তো এখানকার এই যে কাপালিকের ইসে পড়ছিলেন। বলে হ্যাঁ, এই কাপালিক অনেক ভয়ঙ্কর একটা কাপালিক ছিল এবং তখনকার সময় এখানকার যিনি ছিলেন মানে একজন হুজুর যিনি এখানে থাকতেন, তিনি তাকে মানে শাস্তি দিয়ে এরকম মানুষ বলি দিত হত্যা করতে জন্য, তাকে করে তাকে মাটিতে কবর দিয়ে দিছিল আর কি তখন, এবং তাকে বলে দিছিল যে এটা মুক্ত হবে না এখান থেকে, মানে এটাকে জানি কেউ না সরায় ওর কবরটা এখান থেকে।
মাটিতে থেকে যেটুকু না উঠায়। আচ্ছা, তা আপনি এরকম একটা জায়গায় পড়ছিলেন, তো এরকম বলে। তো উনি ওখানে পরবর্তীতে উনি সকাল পর্যন্ত ওখানেই থাকেন এবং দিনের বেলা উনি আস্তে ধীরে ওই গাড়ি নিয়ে আসেন এবং পরবর্তীতে ওনার অনেক জ্বর টর হয়, অসুস্থ, ডাক্তার মানুষ পরে সেরে যায় এবং এরপর থেকে উনি এখন একদম পুরোপুরি একজন মানে বিশ্বাসী মানুষ এবং সে মানে ধর্মকর্ম পুরাই পালন করেন উনি এখন। রাসেল ভাই, যে কাহিনীটা বলবো এটা হচ্ছে নাজিমউদ্দিন সাব্বির নামে একজন চিটাগাংয়ের বদ্দার হাট থেকে পাঠিয়েছেন স্টোরটা। ও পাঠিয়েছেন আমাদের এক ছোট ভাইয়ের মাধ্যমে, নাম হচ্ছে নয়ন হোসেন হাবিব। সো সেই মেল করেছে আমাকে কাহিনীটা। বাট কাহিনীটা হচ্ছে সাব্বিরের। আচ্ছা, তো এই সাব্বির ওর মতো লিখেছে, আমি আমার মতো করে বলছি। ওকে, সাব্বির তখন মনে হয় কলেজে পড়ে বা সামথিং, এই সময় ও বাসায় যখন আড্ডা দিত তার থেকে বেশি পছন্দ করতো মুভি দেখতে। বাট তার বাসায় কোনো কম্পিউটার বা ডিভাইস ছিল না যেখানে সে মুভি দেখতে পারতো। তো ওর ফ্রেন্ডের বাসায় যেত সাইফাই এবং হরর এইসব মুভি দেখার জন্য। সো মুভি দেখার সময়টা রাসেল ভাই বেশিরভাগই হতো রাতের বেলায়, 8টা-9টার পরে, মানে সব কাজ সেরে পড়াশোনা সেরে তারপরে যেত। সো যথারীতি যাওয়ার সময় একদিন সে এরকম বাসায় বলে যায় যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি মুভি দেখতে, আমার ফিরতে একটু রাত হতে পারে। তো চলে যায় বন্ধুর বাসায়। বন্ধুর বাসা কয়েক মাইলের ভেতরে আর কি। তো ওখানে যখন যায় রাতের বেলা, যাওয়ার পরে বন্ধুর বাসায় মুভি দেখে, এর মধ্যে তার মানে অনেক টাইম পার হয়ে যায়। এক সময় তার বন্ধুর মা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে বলে যে বাবা এখন তো রাত হয়ে গেছে, রাত 3টা বাজে, তোমরা আর কতক্ষণ মুভি দেখবা? তো বন্ধু মুভি দেখা শেষ, ও বলে যে আমি চলে যাই। তো ফ্রেন্ডের মা অনেক রিকোয়েস্ট করে যে বাবা রাত হয়েছে, এখন রাতে তুমি বের হো না, রাত 3টা বাজে এসে। তো বলে না আন্টি, আমার বাসা তো কাছেই, আমি চলে যেতে পারবো। তো অনেক রিকোয়েস্ট করার পর উনি ওই আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে যাও। তো যখন বের হয়ে রাস্তায় বেরিয়েছে, দেখে যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, মানে রাস্তার মধ্যে সব, বাড়িতেও কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, ফাঁকা রাস্তা। শীতকাল ছিল, বলে যে হেঁটে হেঁটে আসতেছি এবং আমার পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। এরকম একটা অবস্থা, কেমন জানি একটু গা শীষ, মানে গা ছমছম করা একটা পরিবেশ। তো ওই বাসার থেকে ওর বাসায় ফিরতে হলে আপনার এরকম বেশ খানিকটা যাওয়ার পরে একটা 3 রাস্তার মোড় পড়ে গেছে। 3 রাস্তার মোড় মানে দুই পাশে চলে গেছে এবং তারপরে যে ফাঁকা রাস্তাটা চলে গেছে, এবং ঠিক 3 রাস্তার পর থেকে শুরু হয়েছে বিলের রাস্তা, দুই পাশে বিল আছে ছোট। তো ও ওইখানে এসে এবং ওই 3 রাস্তার মোড়ে যখন আসে, ওই জায়গাটা দেখে বেশ অন্ধকার, অন্ধকার টাইপের, এবং মানে শুধু চাঁদের আলো আছে এরকম একটা অবস্থা। তো ও হেঁটে যায়। বিলের কাছে গেলেই নাকি কেমন একটা গা শিরশির অনুভূতি আসে, এবং যারা বিলের পাশ দিয়ে হাঁটাচলা করছেন রাত্রেবেলা দেখবেন একটা মাছের আষ্টে টাইপের একটা গন্ধ চারিপাশে এরকম পাওয়া যায়। তো সেরকম একটা পরিবেশ বিলের আশেপাশে। তো ওদিক দিয়েও যাচ্ছে এবং যখন অনেকটা চলে আসছে, পিছনে অনেক দূরে হালকা আলো দেখা যাচ্ছে এবং দুই পাশে অন্ধকার, জাস্ট আকাশের হালকা আলো আছে। এরকম সময় থেকে দূরে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, লাইক জিনিসটা যেটা আছে সেটা সাদা একটা কুণ্ডুলির মতো। তো যখন আস্তে আস্তে একটু থমকে যায়, সাদা জিনিস হঠাৎ করে অন্ধকারে দেখলে কোনো জনমানবহীন জায়গায় কিন্তু আমরা একটু অস্বস্তি ফিল করি। তো ও একটু অস্বস্তি ফিল করে একটু করে আগে। তো যখন কাছাকাছি এগিয়ে যায়, যে দেখে কি যেটা একটা ঘোড়া, বোঝা যাচ্ছে একটা ঘোড়া। আচ্ছা, কিন্তু ঘোড়ার গলার মধ্যে কোনো মানে নাই, মানে লাগাম টাগাম কিছু লাগানো নেই, জাস্ট ফ্রি, মানে বসে আছে ঘোড়াটা, মুখটা পেটের কাছে লাগিয়ে দিয়ে। তো প্রথম একটু থমকে যায়, পরে চিন্তা করে না, এই এলাকাতে একজন লোক আছে যিনি ঘোড়া পালে। তার 2টা ঘোড়া আছে, একটা বাদামি একটা সাদা, এবং সে এটা বিভিন্ন কাজে ভাড়া দেয়, লাইক সার্কাস এন্ড বিভিন্ন জিনিসে বা মানুষের বিয়েতে মাল টানার জন্য এসব। তো সে এটা দেখে সে চিন্তা করে এটা মনে ওই ঘোড়াই। তো আস্তে আস্তে হেঁটে পাশ থেকে চলে যায়। তো ঘোড়ার পাশ থেকে পাশ করার সময় কেমন যেন ওর একটা গা শিমশিম করা একটা অনুভূতি হয়। তো এইভাবে করে বাসায় এসে ওই দিন বাসায় চলে যায় এবং যথারীতি তার মতো সে ঘুমায় যায়। সেকেন্ড টাইমেও আরেকদিন ওর মুভি দেখতে যায় একই জায়গায়, ও এসে দেখে ওরকমই সাদা। ও মনে করে ঘোড়াটা, কিন্তু যখন কাছে আসে তখন দেখে এটা একটা গরু বা ষাঁড় আর কি, মানে তখনও চিন্তা করে যে হতে পারে কারো গরু, এবং দুটোই সাদা কালারের। তো ওইটাকেও সে গায়ে মাখে না, সে আস্তে আস্তে চলে যায়। এবং তৃতীয় দিন যখন মুভি দেখে ব্যাক করতেছে একই রাস্তায়, কাছাকাছি দেখে একটা সাপ, এবং সাপটা হচ্ছে নর্মাল কোনো সাপ না, বেশ উজ্জ্বল বর্ণের সাপ, মানে যেটাকে দেখে মানে অন্ধকারে, মানে রাতের আকাশের আলোতেও মনে হচ্ছে যে লাইক হলদেটে টাইপের একটা সাপ, এবং সাপটা লাইক ডিফারেন্ট, মানে যে কাটা লেজগুলো মাছের মতো এরকম। আমি জানি যে এরকম লেজ মাছের মতো দাঁড়ার সাপের নাকি এরকম থাকে। কোথায়? হ্যাঁ, আমার চোখে দেখা, পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তো মানুষ আমাকে বলছে এটা দাঁড়ার সাপ। হ্যাঁ,
বাট ও যেটা বলছে, ওর বর্ণনায় বলছে মাছের মতো লেজ ছিল এবং সাপটার গায়ে কাটা ছিল পিছনে, জাস্ট লাইক মাছের মতো। এবং ওইখানে সে খুব ভয় পায়, ভয় পেয়েও সে সাপটাকে এড়ায় কিন্তু চলে যায়। ফোর্থ টাইম যখন আসে বন্ধুর বাসার থেকে আরেকদিন এরকমই রাতে, তখনই সে দেখে একটা আগুনের গোলা, লাইক এ বল, জিনিসটা অনেকটা ফুটবলের মতো, কিন্তু ফুটবলটা যদি আগুন ধরায় দেয় কেউ, এইটা ওই পানির পাশে ভেসে আছে। এবং এইবারও প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে সে খুব মানে অনেক কষ্টে চিন্তা করে যে একবার যেটাকে পাশ কাটিয়ে যাবো নাকি এবার ফেরত চলে যাবো। তো এটা চিন্তা করে সে কুলকিনারা না পেয়ে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দৌড় দেয়। আচ্ছা, এবং সে দৌড় দিয়ে যেতে 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 একটা দোকানের সামনে যেয়ে দাঁড়ায়। সেখানে দেখে যে একটা লোক আপনার দেখে মানে শব্দ পায় যে একটা লোক কিছু একটা করতেছে মানুষের মতো। তো যে দেখে, তাকায় দেখে যে একজন লোক অন্ধকারের মধ্যেই ওখানে বসে জাল বুনতেছে, মাছের জাল। তা সে ওকে দেখে বলে যে যা দেখছিস বাসায় চলে যায়। হ্যাঁ, তো এটা শুনে সে আরো ভয় পায়, বাসায় দৌড় দিয়ে চলে যায়। আচ্ছা, এবং সে কিছুদিনের জন্য ওই বন্ধুর বাসায় যাওয়া ছেড়ে দেয়। তো যায় না। তো সে এরপরে বেশ কিছুদিন পার হয়ে গেছে এর মধ্যে। তো এর মধ্যে ওদের এক বড় ভাই ওদের বাসায় ভাড়া থাকতে এক সময় সে গ্রামে, ওই দিকের গ্রামে তাকে দাওয়াত দেয় যে তাদের বাসায় একটা মাজার আছে, ওখানে একটা ওরস হয়, সে ওরসে যাওয়ার জন্য। আচ্ছা। তো সে ওই দিন ওই ওরসে যায়। ওখানে ওরসে যাওয়ার পরে ওই বাসাতে যায় যে মাজার জিয়ারত করে, নামাজ পড়ে, হ্যাঁ নামাজ টামাজ পড়ে জিয়ারত করে ঘোরাফেরা করে সে ওই দিন বাসায় চলে আসে। বাসায় চলে এসে রাতে যখন ফ্রেশ হয়ে বাসায় ঘুমাতে যায়, তো প্রায় ঘুম চলে আসে, এপাশ ওপাশ করতেছে, হঠাৎ করে দেখে যে ওর রুমের যে দরজাটা এটা কেমন খটখট 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 করে কাঁপতেছে। ইটস লাইক যদি ভূমিকম্প হয় যেরকম ভাবে কাঁপে ওরকম কাঁপতেছে, খটখট খটখট শব্দ হচ্ছে। তো ও মানে বেশ মনে হচ্ছে যেরকম কি ভূমিকম্প হচ্ছে বা সামথিং। এই সময় সে দেখে যে দরজার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে একটা অবয়ব, লাইক হ্যাফ ভিতরে ঢুকেছে হ্যাফ বাইরে, এরকম ভাবে একটা মূর্তির মতো। আচ্ছা, লাইক মনে হচ্ছে দরজা থেকে ভেসে আসতেছে, লাইক দরজাটাকে ক্রস করে। এবং যখন চেহারাটা ক্রস করে আসে তখন ও চিন্তা করে দেখতে পায় যে ওদের মতোই ওদের এক ছোট ভাই আছে তার মতোই চেহারা, কিন্তু তার চোখটা জল জল করতেছে। চোখটা এবং হাতটা মনে হচ্ছে যে হাত এবং চোল পুরো ব্রাইট। এবং ওটা দরজা ভেদ করে ওর কাছে চলে আসে। ও ভয় একদম মানে আপনার স্থবির হয়ে যায়। এরকম সময় ওই জিনিসটা এসে নাকি ওর গায়ের মধ্যে হাত দিতে যায়। আচ্ছা। এবং ও এর আগে দোয়া পড়ার চেষ্টা করতেছিল, পারে নাই। বাট যখন নাকি একদম কাছে এসে ওকে স্পর্শ করতে গেছে, ও চিৎকার করে উঠছে, করে পা দিয়ে ঝাড়া মারছে ওটাকে। এবং তখন দেখছে ওটা ভ্যানিশ হয়ে গেছে, ওইটা নাই। তো ওই জিনিসটা নিয়ে প্রচন্ড ভয় পায়। রাতের বেলা খুব মানে অবস্থা খারাপ থাকে, ঘুমাইতে পারে না। সকালেও যে বন্ধুদেরকে ডেকে বলে যে আমি তোমার বাসার থেকে আসার সময় আমি তো প্রবলেমে আছি, এরকম এরকম দেখছি, যে তোমার বাসার পাশ দিয়ে যখন আসি এরকম গরু দেখছি, এই দেখছি। তো ফ্রেন্ড ওর সাথে মজা করে বলে তুমি যে সময় কথা বলতেছো তার 1 বছর আগেই ওই লোকের যে ঘোড়া সেটা বৃষ্টিতে সারা রাত ভিজে মারা গেছে। ওটা বাসায় নিতে পারে নাই, সে ওখানে ওই সময় ঝড় ছিল না কি হয়েছিল, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ওইটার অসুখ হয়ে মারা যায়। তো ওই ঘোড়া তোমার দেখতে পাওয়ার কথা না। তো বুঝে বন্ধুদের বলে লাভ নেই, সে একজন মানে এরকম টাইপের হুজুর টাইপের লোকের কাছে যায়, যে নাকি জিন পজেস করতে পারে, ওনার কাছে যায়, যে বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সেই যে হুজুর সে বলে যে আমার তো জিন পজিশনে আছে, আমি জিন ডাকবো এবং আমার মাধ্যমে জিন তোমার সাথে কথা বলবে, তুমি তার কাছ থেকে জানতে পারবা তোমার কি হয়েছে। তো অনেক ভয় পায় যে একটা মানুষের জিন পজিশন করবে। তো যথারীতি সেরকমই একটা পজিশন তৈরি করে, অন্ধকার ঘরের মধ্যে আগরবাতি জেলে ওকে নিয়ে। তো বলতেছে যে সেই সময় ভয় এসে আরো স্থবির হয়ে গেছে, যে একটা জিনের ভয় এসে এখানে কোথায় আসলো। এক সময় নাকি ও যখন ভয় পাচ্ছে, ও ভাবলে আমি কি ভুল করলাম নাকি, তখনই নাকি ওকে সালাম দিছে ওই লোক, ডিফারেন্ট কণ্ঠে পুরা। আচ্ছা, ঠিক অনেকটা কণ্ঠে এরকম সালাম দিছে। তো ভয় পেয়ে যায়। তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে ও বলে যে আমাকে কেন ডাকছো, কি ব্যাপার? তো বলে যে আমি এরকম ভয় পাইছিলাম, এরকম এরকম ব্যাপার। তো তখন নাকি ওই হুজুর তাকে বলে যে তুমি প্রথমে যেটা দেখছিল, তুমি একজন পরেশগার মানুষ, তুমি নামাজ কালাম পড়ো, তোমাকে এরকম তোমার সাথে এগুলো অ্যাট্রাক্ট হয়ে আসছে, তোমাকে দেখে অ্যাট্রাক্ট হয়ে এরকম আসছে তোমার সাথে মিট করতে। এবং লাস্টের বার যেটা আসছিল সেটা হচ্ছে তুমি যখন মাজারে গেছিল, তোমার গায়ের আতরের গন্ধ শুনে তোমাকে ফলো করে করে আসছিল, বাট সে তোমার ক্ষতি করতে আসেনি, বাট তুমি তাকে যে পা দিয়ে লাথি দিয়ে এটা খারাপ করছো। তো এটা তোমার করা উচিত হয়নি। যাই হোক, তুমি যেভাবে মানে দোয়া দুরুদ পড়ো, পরেশগার যেরকম আছে ওরকম করতে থাকো, ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না। এটা বলে নাকি চলে যায়। তো এরপর ওই হুজুরের সাথে কথা বলে প্রচন্ড ভয় পায় এবং ও মনে করে যে যাক গেছে যেভাবে হোক, ভয় থাকে। তো বলছে যে এই পর্যন্তই
এখানে শেষ হয়ে গেছে, ওর ঘটনার নাকি আরো কিছু আছে, বাট সেটা আমাকে লিখে পাঠায়নি। এতটুকু বলছে, এতটুকু আমি শেয়ার করলাম আপনাদের সাথে।